নমস্কার, ইস্ট বেঙ্গল লাভার্সের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি প্রশান্ত এসে গেছি আজকে। এই ভিডিওটার বিষয় হচ্ছে এই বর্তমান ভারতীয় ফুটবলের অচল অবস্থা, সেটা নিয়ে কিছু বক্তব্য রাখবো আপনাদের সামনে। তো গত দুদিন ধরেই এই নিয়ে অনেক বক্তব্যই আমি শুনেছি, সেটা নিউজ প্রিন্টে হোক বা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেখানেই হোক। কিছু সাংবাদিক যেমন দুলাল দা আছেন, দুলাল দে প্লাস নীলাঞ্জন দা, এদের বক্তব্য শুনেছি। তো সব বক্তব্য দেখার পর আমার কিছু কথা আমি এখানে শেয়ার করতে চাই। সেটা আপনাদের কেমন লাগে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন এই ভারতীয় অচলাবস্থা সৃষ্টি কিভাবে হলো আপনারা সকলেই জানেন। এটা অনেক দিন ধরেই চলছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, সেই সুপ্রিম কোর্ট কিছু নিয়মকানুন বেঁধে অকশন করতে বলেছিল, কে কমার্শিয়াল পার্টনার হবে সেটার দিক থেকে, এবং তার একটা টাইম বাউন্ড দিয়ে দিয়েছিল। এআইএফএফ সেই টাইমটাকে কিছু দিনের জন্য এক্সটেন্ড করে 7 তারিখ ছিল লাস্ট ডেট, 7ই ডিসেম্বর। এবং খুবই দুঃখজনক ঘটনা যে কোনো কর্পোরেটই এটা নিয়ে আগ্রহ দেখায়নি এবং কেউ বিডিং করেনি। এমনকি যে আমাদের যে এক্সিস্টিং যে এতদিন ধরে ছিল এফএসডিএল, তারাও এই বিডে পার্টিসিপেট করেনি। তো এটা নিয়ে অনেক বক্তব্য বেরিয়ে আসছে, এক একজনের মত জানাচ্ছে। তো সেটা নিয়ে বলতে গেলে আমি যেটা বলবো সবার আগে, সেটা দুলালদার একটা কিছু কথা উনি ওনার ফেসবুক পেজে এসে বলেছেন, সেটা নিয়ে আমি কিছু বক্তব্য রাখতে চাই। যেমন উনি ওখানে বলেছেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা ভেবেছিল যে তাদের নাম দেখে হয়তো সব স্পন্সররা ঝাঁপিয়ে পড়বে ভারতীয় ফুটবলের প্রতি এবং তারা টাকা ইনভেস্ট করবে। তো আমি দুলালদাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থকরা কিন্তু কোনোদিনই এই ধরনের জিনিস ভাবেনি এবং তাদের ভাবার দরকারও নেই। এবং ইস্টবেঙ্গল মোহনবাগান যদি আপনি দেখেন, তারা কিন্তু কেউই প্রথম আইএসএল থেকে এই আইএসএল টুর্নামেন্টে পার্টিসিপেট করেনি। তারা প্রথম থেকেই কিন্তু এই ধরনের একটা টুর্নামেন্ট থেকে এর বিরুদ্ধে তারা বলে আসছিল এবং তারা বলছিল যে এটা তারা সাপোর্ট করে না। এটা নিয়ে অনেক দিন ধরেই ইস্টবেঙ্গল মোহনবাগান কর্মকর্তারা একজোট হয়েছিলেন। যাই হোক, কোনো কারণবশত শেষের দিকে মোহনবাগান সুপার জায়ান্টের এখন যে আছে তাদের কর্মকর্তারা ভেবেছে যে না, তাদের এখন আইএসএলে পার্টিসিপেট করা উচিত। তারা গোয়েঙ্কার সঙ্গে মার্জ হয়ে তারা আইএসএলে পার্টিসিপেট করে। তার কিছুদিন পরে তারপর ইস্টবেঙ্গল কিন্তু পার্টিসিপেট করে এই টুর্নামেন্ট। দিক থেকে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান কেউ কিন্তু প্রথম থেকে আইএসএলে পার্টিসিপেশন করেনি এবং তারা প্রথম থেকেই এই বিরোধিতা করে এসছে যে আমরা এত টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি ফিস দিয়ে আমরা এতে অংশগ্রহণ করব না, কারণ আমরা 100 বছরের পুরনো একটা আমাদের ঐতিহ্য রয়েছে, আমরা কেন এত টাকা ফিস দিয়ে খেলতে যাব। তো এই নিয়ে অনেক টানাপোড়েন চলেছে। শেষ পর্যন্ত যাই হোক, যেটা বললাম, মোহনবাগান সুপার জায়ান্ট আগে সেই চুক্তিটা ভেঙে এবং মোহনবাগানের মধ্যে যে একটা ভার্বাল একটা কমিটমেন্ট তারা রেখেছিল, তো মোহনবাগান কর্মকর্তারা এটিকের হাত ধরে এই আইএসএলে প্রবেশ করে এবং তারপরে ইস্টবেঙ্গল প্রবেশ করে। এবার বক্তব্য হচ্ছে যে এই দুলালদার এই জিনিসটা একটু ভেবে বলা উচিত ছিল। আমরা নয়, সাধারণ দর্শক বা সমর্থক, আমরা অনেক কিছুই জানি না। উনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, ওনার নলেজ আমাদের থেকে অনেক বেশি। তো একটু ভেবেচিন্তে কথা বললেই হয়তো ভালো করতেন। এবং সেকেন্ড যেটা উনি হেডলাইন দিয়েছেন, আমি দেখলাম প্রতিদিনে ওনার হেডলাইন দেখলাম, এবং উনি যে পেজটায় এসে কথা বলেছেন সেখানেও হেডলাইন দিয়েছেন যে ভারতীয় প্রোডাক্ট কেউ কিনতে চাইলো না, অবিকৃত থেকে গেল, কেউ কিনতে চাইলো না। এবার আমার বক্তব্য, এবং ভারতীয় প্রোডাক্ট নাকি সেলেবেল না, ভারতীয় ফুটবল এটা নাকি সেলেবেল না। আমি এটার তীব্র বিরোধিতা করছি এবং আমি এর অপোজ করে বিরোধিতা করে আমি কিছু বক্তব্য এখন তুলে ধরছি। এটা হচ্ছে ভারতীয় ফুটবল এই যে প্রোডাক্টটা উনি যেটা বলেছেন এটা নাকি সেলেবেল না, এটা সর্বৈব মিথ্যা। ভারতীয় ফুটবল যদি সেলেবেল নাই হতো তাহলে আইএসএল এর আগে এত দিন ধরে কি করে আমরা আই লিগটা চালালাম? আই লিগটা কিভাবে তাহলে সেলেবেল হলো? আই লিগটা তাহলে চলতোই না।
আমরা হিরো আই লিগ আমরা শুনেছি, যেখানে হিরো স্পন্সর হিসেবে এসেছিল। তারপর আমরা ইন্ডিয়ান অয়েলকে হয়তো একবার পেয়েছিলাম, ইন্ডিয়ান অয়েল আই লিগ, তারা এতে স্পন্সর হিসেবে এসেছিল। তো ভারতীয় ফুটবল যে সেলেবেল না, এটা মানে এত কিছু জানার পরেও দুলালদা কেন এই কথাটা বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। তো এবং এর বক্তব্য রাখতে গিয়ে উনি যেই বক্তব্যগুলো রাখছেন সেটা কিন্তু ঠিক মানানসই হচ্ছে না। এবং এই যে আসল ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আইএসএল করে না আমাদের এক্সপেকটেশন এত হাই হয়ে গেছে যে আমরা এখন এই ছোটোখাটো জিনিসগুলো একটু মানে আমাদের ঠিক ভালো লাগছে না। এই সেন্সে বলছি যে এখন যদি আইএসএলটা একটু অতটা জাঁকজমকপূর্ণ না করে হয় তখন আমাদের ভালো লাগবে না, বা আইএসএলটা যদি এত দামি বিদেশি 18 কোটি 12 কোটি 9 কোটি এইসব বিদেশি না এসে যদি হয় তাহলে তখন আমাদের ভালো লাগবে না। হ্যাঁ, তো আমাদের এক্সপেকটেশনটা হাই হয়ে গেছে। তো আমি আবারও বলছি যে যদি এক্সপেকটেশন হাই হয়ে যায় তার দায় তো কোনো কর্পোরেট নিতে যাবে না। আর আজকে যে এই যে এক্সপেকটেশনটা হাই হয়েছে এটা কে করেছে? এই এক্সপেকটেশনটা আজকে এই হাইটা হলো কি করে? এর পেছনে কে দায়ী? আপনি যদি 10 টাকার প্রোডাক্টটা 100 টাকায় বিক্রি করেন, হ্যাঁ, আপনি যদি একটা প্লেয়ার যে নাকি 1 টাকা পাওয়ার যোগ্য না তাকে যদি আপনি 100 টাকা দিয়ে বসেন, তার দায়টা কে নেবে? তখন আপনারা কেন এই জিনিসটা বাধা দিলেন না, বা আপনারা এমন কেন একটা ফরম্যাট নিয়ে আসলেন না, বা স্ট্রাকচার ওয়েতে এই টুর্নামেন্টটা করলেন না যে এখানে এত টাকার বেশি ইনভেস্ট করা যাবে না, এখানে এত টাকার বেশি টোটাল একটা ভ্যালু বেঁধে দিলেন না যে এই টাকার মধ্যে আপনাকে টিম বানাতে হবে। তাহলে তো এই সমস্যাগুলোই হতো না। আপনারা এই টাকার দামটা বাড়িয়ে দিয়ে, প্লেয়ারদের দামটা বাড়িয়ে দিয়ে আইএসএলটা যেই জায়গায় নিয়ে গেছেন, সেটা কি অন্য কর্পোরেটের দোষ হয়ে গেল? নাকি যারা বসে বসে এই কাজগুলোকে করার জন্য সমর্থন করলো তাদের দোষ আপনারা দেখতে পাচ্ছেন না? আজকে এফএসডিএল এর দায় কি আর এড়াতে পারে না। তো প্রথম কথা হচ্ছে যে আপনারা যে ফরম্যাটে এই খেলাটা খেলিয়েছেন সেটা পুরোপুরি একটা ভুল ফরম্যাট। এই টুর্নামেন্টটাকে আপনারা কম্পিটিটিভ টুর্নামেন্টে পরিণত করতে পারেননি। এখানে মানে মৎস্যন্যায়ের মতো ব্যাপারটা, যার টাকা আছে সে যা খুশি করে বেরিয়েছে, কিন্তু যার টাকা নেই সে কিছুই করতে পারেনি, কোনো রকমে এই টুর্নামেন্টে টিকে আছে। যার জন্যে এফএসডিএল ভয় পাচ্ছে যদি এটাকে রেলিগেশন করানো হয় তাহলে যেই ফ্র্যাঞ্চাইজি এত কোটি টাকা ফিজ দিয়ে টুর্নামেন্ট খেলতে আসছে বা এত কোটি টাকা দিয়ে টিম বানাচ্ছে, তারপরে যদি তাদের অবনমন হয়ে যায় তাহলে ফ্র্যাঞ্চাইজিরা কেন এত টাকা মানে এর পেছনে লাগাবে? তো আপনারা যেই ফরম্যাটে এই টুর্নামেন্টটা করেছেন সেখানেই তো গলদ রয়েছে, আপনাদের তো গোড়াতেই গলদ। তো ভুল কাজ করলেন আপনারা, আর এখন আপনারা বলছেন যে ভারতীয় প্রোডাক্ট সেলেবেল না। একদম ভুলভাল কথাবার্তা। আসলে কথাটা হচ্ছে ভারতীয় ফুটবলের যে অকাত না, এখন আমরা সেই অকাতে চলে এসেছি। মানে যেই ভ্যালুটা মানে আসল ভ্যালু, সেই ভ্যালুতে আমরা চলে এসেছি, যার জন্যে সবার খারাপ লাগছে ব্যাপারটা। হ্যাঁ, আপনাদের এফএসডিএল বছরে 50 কোটি টাকা দিত, আপনারা সেই টাকাগুলো কি করতেন না করতেন সেটা আপনারাই জানেন, সেটা আমরা কিছু জানি না। 50 কোটি টাকা তো হিউজ ব্যাপার একটা। হ্যাঁ, এই যে টাকাটা আপনারা এই পেয়ে এসে ধরুন আপনাদের নিজেদের স্যালারি বাড়িয়েছেন, হ্যাঁ, এই যে আপনারা মানে নিজেদের প্রোফাইলটা বাড়িয়ে নিলেন, মানে লিভিং স্ট্যাটাসটা আপনারা নিজেদেরটা বাড়িয়ে নিলেন। হ্যাঁ, এখন আপনারা হালে পানি পাচ্ছেন না কেন? এখন 50 কোটি টাকা কেন, কেউ আমার মনে হয় 20 কোটি টাকা দেওয়ার জন্য কেউ বসে নেই। এবং এই যে যারা এই দরটা বাড়িয়ে দিয়েছে তাদেরকে কেন আমি দায়ী করব না? কেন এফএসডিএল উইদাউট এনি সার্ভে এই ভারতীয় ফুটবলের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করলো?
কেন এত জাঁকজমকপূর্ণ করে এই আইএসএল এর উদ্বোধন করা হতো প্রথমের দিকে, বলিউড থেকে টলিউড সব সুপারস্টারদের এনে এই যে উদ্বোধন করে যে এই জিনিসগুলো করা হলো, এর দায় কে নেবে? এখন এখন আপনারা বলছেন যে সেলেবেল না, এই সেলেবেল যে না তার দায়টা কে নেবে? সেই কথাটা বলুন, এই কথাটা কেন বলছেন না? আপনি একটা বাক্যে চলে যাচ্ছেন যে প্রোডাক্ট সেলেবেল না, হয়ে গেল। আরে কেন সেলেবেল না? এই হাই প্রাইসে কেন কিনতে যাবে অন্য কর্পোরেট? একটা কর্পোরেট এসে এই টুর্নামেন্টটাকে এত হাইলি রেটেড করে দিল, হাই প্রাইস করিয়ে দিল, সেই দায় কেন অন্য কর্পোরেট নিতে যাবে? এটা আমাকে বুঝিয়ে বলুন তো একটু। এখানে এফএসডিএল ছাড়া কেউ আসবে না, কেন দেখাতে আসবে? আজকে সুপ্রিম কোর্ট যে নিয়ম কানুন বেঁধে দিয়েছে, ঠিক আছে, যে আইএসএল করতে গেলে এআইএফএফ কে যে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে করতে হবে, তার যে কপি সেটা আমাদের কাছে নেই, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ওই কপির মধ্যে কত কিছু মানে ওই কপিটা কতটা প্রবলেমেটিক। কেন? যখন বিডিংটা শুরু হয় তার আগে আমরা শুনেছি যা 100টা না 200টা কোয়েরি তারা পাঠিয়েছে এআইএফএফ কে, যে আপনারা এই কোয়েরিগুলো আমাকে জানান, এই হলে কি হবে, এটা হলে কি হবে, এটা হলে কি হবে। তার মানে ওখানে এমন কিছু ক্লজ দেওয়া আছে যেটা নিয়ে কর্পোরেট যারা নাকি আসবে এই টুর্নামেন্টটা স্পন্সর করতে, তারাও আতঙ্কিত। কেন আতঙ্কিত? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এআইএফএফ কে এই টুর্নামেন্টটা পরিচালনা করতে হবে, মানে পুরো চাবিকাঠি এআইএফএফ হাতে থাকবে। এবার এআইএফএফ কে কোনো একটা স্পন্সর বা কর্পোরেটকে ধরে আনতে হবে যে নাকি এই টুর্নামেন্টটা করার জন্য যে টাকাটা লাগবে সেটা হেল্প করবে। এবং দেখা যাচ্ছে যে এই টুর্নামেন্টটা করতে গেলে 250 কোটি টাকা খরচা আছে, অ্যাপ্রক্স আমি একটা ফিগার বললাম। এবার আপনি আমাকে একটা কথা বলুন, যেই টুর্নামেন্টটার জন্যে কোনো স্পন্সর পয়সা খরচা করবে ধরুন 250 কোটি বা 300 কোটি টাকা, যার হাতে কোনো ক্ষমতা থাকবে না, যে নাকি কোনো কিছু ছড়ি ঘোরাতে পারবে না, সে কেন আসবে? হ্যাঁ, সে আসতে পারে একটা কন্ডিশনে, সেটা হচ্ছে যদি যে টুর্নামেন্টটা করতে যাচ্ছে সেই টুর্নামেন্টটার যদি বিশাল কিছু হাইপ থাকতো, ইন্টারন্যাশনালি একটা অ্যাপ্রোচ থাকতো, মানে রিচ থাকতো, তাহলে রিচ ফ্যাক্টর থাকলে তারা অবশ্যই লাগাতো, একটা দেয়ার ইজ এ চান্স। এই ভারতীয় ফুটবলকে নিয়ে কে ভাববে? আমাকে একটু বলুন তো। যার ফিফা র্যাঙ্কিং 134, যার এএফসিতে খেলতে যায় না, যেখানকার আইএসএল শিল্ড কাপ জয়ী কোনো টিম পরপর 2 বছর এএফসি কাপ খেলতে গেল না, এই যে জিনিসগুলো, এগুলো কি ইন্টারন্যাশনাল লেভেলে এটা তো একটা বাজে ইমপ্রেশন ক্যারি করছে না? ইন্টারন্যাশনাল যে ফুটবল ফেটার্নিটি আছে বা যেখানেই আছে, ধরুন যে একটা যে একটা ওয়ার্ল্ড আলাদা, একটা ফুটবলের জন্য আলাদা জগৎ রয়েছে, তাদের কাছে কি ইমপ্রেশন যাচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে? তো কেন বাইরের কোম্পানি আগ্রহ দেখাবে ভারতীয় ফুটবল নিয়ে? আমরা কি ভারতীয় ফুটবলটাকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি যে লোকে ভারতীয় ফুটবলটাকে নিয়ে ভাববে? আমার ভাবলে অবাক লাগে। আজকে 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 নীলাঞ্জনদার একটা টুইট দেখলাম, যেখানে নীলাঞ্জনদা একটা ব্যালেন্স শিট শেয়ার করেছে, যেখানে দেখছি যে সারপ্লাস অ্যামাউন্ট 60 থেকে না 70 কোটি টাকা। আমার দেখে আমার হাসি পাচ্ছিল যে একটা সংস্থা, সর্বভারতীয় সংস্থা, যেটা আজ থেকে 88 সালে, আমার যতদূর আমি যদি ভুল না হই 1937 সালে হয়তো জুন মাসে এআইএফ এস্টাবলিশড হয়েছিল, 88 ইয়ার্স হয়ে গেল, তার নাকি সারপ্লাস অ্যামাউন্ট অনলি 60 to 70 crore। তো আসল যে মানে ভুলটা গোড়ায় তো গলদ। কেন আমাকে একটা টুর্নামেন্ট করতে হলে অন্যের ওপর নির্ভরশীল হতে হবে? কেন 88 বছরে আমি আমার এই এআইএফএফ, এই যে ফেডারেশনটাকে আমরা কেন এমন জায়গায় নিয়ে যেতে পারলাম না যে আজকে এআইএফএফ নিজেই নিজের এই টুর্নামেন্ট অর্গানাইজ করবে, যেটা বিসিসিআই করছে। আজকে বিসিসিআই এর কাছে স্পন্সর আসছে, বিসিসিআই কে কোনো স্পন্সরের কাছে যেতে হচ্ছে না। আজকে বিসিসিআই কোনো আইপিএল টুর্নামেন্ট করলে লোকে বিসিসিআই এর কাছে আসছে যে আমি এখানে অ্যাড দিতে চাই, আমি স্পন্সর হতে চাই, কত আমার চার্জ লাগবে।
বিসিসিআইকে হাত পেতে এর দুয়ারে ওর দুয়ারে যেতে হচ্ছে না, যেটা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এআইএফএফকে করতে হচ্ছে। তো এআইএফএফকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে 88 বছরে, যার জন্য আজকে এআইএফএফ এর এই অবস্থা। আমি একটা অন্য শোতে গিয়ে আমি একটা বলেছিলাম একটা কথা, যে ভারতীয় ফুটবলে জগমোহন ডালমিয়ার মতো একজন প্রশাসকের দরকার। জগমোহন ডালমিয়ার মতো একটা প্রশাসক যদি আসতো, তাহলে আজকে ভারতীয় ফুটবলকে নিয়ে এই চিন্তা ভাবনা করতে হতো না আমাদের। কেন? প্ল্যানিং এর অভাব ছিল। এই যে আজকে অনলি 60 থেকে 70 কোটি টাকার সারপ্লাস, এটা কেন 1000 কোটি টাকা হবে না? এটা কেন 500 কোটি টাকা হবে না? তার মানে কি? প্ল্যানিং এর অভাব ছিল। যারা প্রশাসক হিসেবে এসছিল তাদের প্ল্যানিং এ গলদ ছিল। তারা এই ভারতীয় ফুটবলটাকে সেলেবল করার জায়গাটাই নিয়ে যেতে পারেনি, যেটা বিসিসিআই করে দেখিয়েছে ভারতীয় ক্রিকেটকে। আজকে মহিলা ক্রিকেটের কথা ভাবুন তো, আজ থেকে 5 বছর আগে এই মহিলা ক্রিকেট নিয়ে কে ভাবতো? কেউ ভেবেছিল যে ভারতীয় মহিলা টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে? এর কৃতিত্ব তো যেতে হবে যারা নাকি প্রশাসক হিসেবে এসেছিল এবং যারা ভারতীয় ক্রিকেটটাকে তুলে ধরেছিল, মহিলা ক্রিকেটটাকে। আজকে ঝুলন গোস্বামী, সৌরভ গাঙ্গুলি যখন মেন্স ক্রিকেট খেলতো, তখন ঝুলন গোস্বামী মহিলা ক্রিকেট খেলতো ভারতের হয়ে। তখন কি ভারতীয় মহিলা টিমের এই ইটা ছিল, হাইপটা ছিল, বা এতটা মার্কেটিং ছিল? আজকে সবাই কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট টিম নিয়ে কথা বলছে। কেন? এটা হতে পেরেছে বিসিসিআই নিজস্ব ফান্ড যেটা আছে এমন জায়গায় নিয়ে চলে গেছে যে নিজেরাই নিজেদের টুর্নামেন্ট অর্গানাইজ করছে। তো আমাদের তো গোড়াতেই গলদ, এই কথাগুলো তো কেউ বলছে না। আজকে যতজন প্রশাসক হিসেবে এসছে, প্রিয়রঞ্জন দাসমুন্সি হোক, প্রফুল্ল প্যাটেল হোক, বা এখন কল্যাণ চৌবে হোক, কি ভাবছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিয়ে? তারা কি এটাকে একটা স্বয়ংশাসিত সংস্থা হিসাবে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পেরেছে? 88 বছরে গিয়ে দেখছি সারপ্লাস অ্যামাউন্ট 60 কোটি না 70 কোটি টাকা। তাকে অন্যের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হচ্ছে, নাহলে সে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারছে না। এটা তো হাস্যকর ব্যাপার। আপনি না হয় আজকে রিকোয়েস্ট করে এই বছরের মতো আইএসএলটা করে দিতে পারলেন, হোয়াট অ্যাবাউট ফিউচার? কি হবে ভবিষ্যতে? আপনারা কি করবেন এই টুর্নামেন্টটাকে নিয়ে? সেটা নিয়ে কে চিন্তা ভাবনা করছে? মানে আপনারা ভাবছেন কেউ একজন আসবে রিলায়েন্সের মতো, এসে আবার এত কোটি কোটি টাকা দেবে, আপনারা ফুর্তি করবেন, আর দেশের লিগটা এইভাবে চলবে। এবার ফুটবলের মান উন্নত হোক বা না হোক, তা আপনাদের দেখার দায় নেই। এইভাবে তো ভারতীয় ফুটবলে উন্নতি হতে পারে না। আরে বাবা, হুট করে বলে দিলেই হলো না যে সেলেবেল না। কি কেন সেলেবেল না? এতদিন কি করে সেল হলো? এটা বলুন যে আপনারা যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। আজকে যে 37 কোটি টাকা চাইছেন, এটা আপনি বলুন আমার 10 কোটি টাকা লাগবে, 15 কোটি টাকা লাগবে, কেন? নিজেদের অকাত অনুযায়ী চান। আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হলে আপনি যদি দামটা বাড়িয়ে দেন, কজন এসে কিনবে দাদা? আপনি যখন মার্কেটে যাবেন, ধরুন একটা প্রোডাক্ট আছে যার কোয়ালিটি ভালো না, আপনি এমন জায়গায় প্রোডাক্টের প্রাইসটা এমন করে রেখেছেন, ওভার প্রাইস, দেখছেন ওখানে কেউ হাতই লাগাচ্ছে না, দিনের পর দিন ওটা সেল হচ্ছে না, স্টকেই পড়ে থাকছে। তো আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, সেটাকে নিয়েও তো আপনাকে ভাবতে হবে, যেটাকে সেল করতে যাচ্ছেন, যে এই প্রোডাক্টটা কত দামে বিক্রি হতে পারে, সেটাকেও আপনার তো মাথার মধ্যে আনতে হবে। তো সেটা ভেবে তো আপনাকে প্রাইসটা রাখতে হবে। ওভার প্রাইসে কেউ কিনবে না। কেন কর্পোরেট কিনতে আসবে যার নাকি এই টুর্নামেন্টের উপর কোনো দখলই থাকবে না? সে কেন আসবে এত টাকা খরচা করে? সে ক্রিকেটে যাবে। তো এটা এটা মানে যে একটা লেম্যানও বলে দিতে পারবে যে একটা কর্পোরেট হাউস আসবে, সে বছরে 250 কোটি টাকা খরচা করবে, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা থাকবে না। সেটা কে আসবে? এটা আপনারা মানে অলিক স্বপ্ন দেখছেন আমার মনে হচ্ছে। আপনাদের ফুর্তি করার পয়সা জোগানোর জন্যে তার দায় অন্য কর্পোরেট নেবে। মানে এটা হাস্যকর জায়গায় চলে গেছে। অতএব প্রোডাক্ট সেলেবেল না, এটা একদম বলবেন না। আপনারা বলুন যে দরে প্রোডাক্টটা সেল করতে চাইছেন, সেই দরটা আপনারা পাচ্ছেন না। তার জন্য কি করতে হবে? প্রাইসটা কমাতে হবে। প্রাইসটা কমিয়ে দেখুন, অনেক কর্পোরেটই রাজি হয়ে যাবে।
কেন অত টাকা পয়সা খরচা করতে যাবে যেখান থেকে সে নাকি কোনো ইনকামই বাড়াতে পারবে না, সেখানে অ্যাড দিয়ে কারোর কোনো ফায়দাই হবে না। আজকে বুকে হাত দিয়ে বলুন না, ইস্টবেঙ্গল, মোহনবাগান আর কিছুটা কেরালা ব্লাস্টার্স ছাড়া কাদের ফ্যান আছে? ফ্যান বেস ক্লাব কোথায় ভারতবর্ষে? আজকে যে কোনো টুর্নামেন্ট করতে হলে এখন দেখছি সেই টুর্নামেন্ট কমিটি নিজেদের পয়সা কামানোর জন্য ইস্টবেঙ্গল মোহনবাগানকে এক গ্রুপে ফেলে দিচ্ছে, করে একটা ডার্বি করে দিচ্ছে, একখানা ম্যাচ থেকে কোটি কোটি টাকা কামাচ্ছে। তো আপনারা খালি নিজেদের সুবিধাটা দেখবেন, যারা ফ্র্যাঞ্চাইজি হয়ে আসবে বা যে স্পন্সরশিপ নেবে তাদের সুবিধাটা দেখবে না, এটা কোনোদিন হতে পারে? তো আপনারা যদি এই সুবিধা মানে এইসব স্বার্থপরের মতো জিনিসগুলো ভাবেন, তার জন্য নিজেদের দম রাখতে হবে, নিজেদের সারপ্লাস অ্যামাউন্ট বাড়াতে হবে, তবেই আপনারা নিজেরা যদি করতে পারেন আইপিএল এর মতো, তবেই আপনারা সাস্টেন করতে পারবেন, না হলে পারবেন না। আইএসএল এর ফরম্যাটেই গলদ। আপনারা যে ফরম্যাটে আইএসএলটা করেছেন সেই ফরম্যাটেই আপনাদের গলদ ছিল। আসলে আপনারা ওইদিকে কান দেননি। আপনারা দেখেছেন বছর গেলে 50 কোটি টাকা পাবো, চার খেপে 50 কোটি টাকা দেবে, ব্যাস লুটে ফুটে খাও, আনন্দ ফুর্তি করো, এনজয় করো। আর এখন যখন যে পয়সা দিচ্ছে সে দেখছে ভাই আমি রিলায়েন্সের কথা বলছি, এফএসডি এর 15 বছরে সে না হলেও 750 কোটি টাকা খরচা করে ফেলেছে। 50 কোটি করে 5×15 75, 750 কোটি টাকা সে খরচা করে ফেলেছে। সে এখন খরচা করে দেখছে তারও কিছু লাভ হচ্ছে না এত কোটি কোটি টাকা খরচা করে। অবভিয়াসলি আমি এত টাকা খরচা করব, সেখানে আপনি একটা সিম্পল একটা লজিক আমি বোঝাচ্ছি। ধরুন আপনি একটা ব্যবসা দিলেন, আপনি যদি দেখেন দিনের পর দিন ব্যবসা থেকে আপনার লাভ না হচ্ছে না, আপনি সেই ব্যবসাটা কতদিন চালাবেন? এটা একটা লেম্যান বুদ্ধি থেকে বলছি, আপনি আপনার ব্যবসাটা কতদিন চালাবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস ম্যাক্সিমাম আপনি দেখবেন, তারপর আস্তে আস্তে আপনি ব্যবসাটা বন্ধ করে দেবেন। যেখান থেকে আপনার লাভ নেই আপনি সেই এটা নিজের দিক থেকে ভেবে দেখুন না। মানে আপনারা এখানে ভাবছেন যে কোনো একজন সুপারম্যান বা কোনো একজন কি বলবো দান করার মতো ব্যক্তি আসবেন, এসে আপনাদের পাশে সান্টা ক্লজের মতো আসবেন, এসে আপনাদের এই কোটি কোটি টাকা দেবেন এবং আপনারা সেটা দিয়ে ফুর্তি করবেন, ফুর্তি করে সেই টাকাগুলো ওড়াবেন। বাহ, কি সুন্দর চিন্তা ভাবনা আপনাদের, আমি অবাক হয়ে যাই। এই করে ভারতীয় ফুটবল তো উন্নত হয়নি আইএসএল করে, এবং যদি এর ফরম্যাট এখনো চেঞ্জ না করা হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনেও ভারতীয় ফুটবল যেই তিমিরেই আছে সেই তিমিরেই থাকবে। এটা পুরোপুরি আমার যেটা মনে হয় আইপিএল এর ধাঁচে পুরোটা না হলেও কিছুটা আইপিএল এর ফরম্যাট এখানে ইউজ করতে হবে। প্রত্যেকটা টিমকে একটা ভ্যালু দিয়ে দিতে হবে যে এত টাকার বেশি তোমরা টিম করতে পারবে না, তবেই সেই টুর্নামেন্টটা টিমগুলো একটা কম্পিটিটিভ টিম হবে। যখনই টিমগুলো কম্পিটিটিভ হবে, লিগটা কম্পিটিটিভ হবে এবং সেখান থেকে খেলার মান বাড়বে। সেই জিনিসটা আপনারা না করে ওই মৎস্যন্যায়ের মতো যার টাকা আছে সে তার টাকা দিয়ে ভালো ভালো প্লেয়ার এনে দিনের পর দিন সব ভারতীয় ফুটবলারদের 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনে তাদেরকে নিয়ে দিনের পর দিন আইএসএল চ্যাম্পিয়ন হবে। এইভাবেই দিনটা চলবে, ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হবে না। তো এখন বক্তব্য হচ্ছে এবার আইএসএল হচ্ছে কি হচ্ছে না, বা হলে কিভাবে হতে পারে, আইএসএল এর ভবিষ্যৎ কি। দেখুন এবার আইএসএল এর হওয়ার সম্ভাবনা হবে কি হবে না সেটা নিয়ে বলতে গেলে, আইএসএল যদি হয় 3টে প্রপোজিশন আছে, এই 3টের মধ্যে থেকে যে কোনো একটা যদি ক্লিক করে তবেই হতে পারে। নাম্বার 1 কি, কোনো প্রভাবশালী ব্যক্তির উপস্থিতি, সেটা অবশ্যই রাজনৈতিক হতে হবে। তাকে একটা ফোন করতে হবে মুকেশ আম্বানি বা নীতা আম্বানিকে, যে এই ব্যাপার আপনাকে এই বছরের মতো আইএসএলটা করে দিতে হবে। এটা গেল একটা
একটা সাইড, একটা প্রপোজিশন আমি বললাম, একটা অপশন বা বলতে পারে, এবং তার কথা শুনে যদি এগিয়ে এসে টুর্নামেন্টটা হয়। সেকেন্ড অপশন কি আছে? সেকেন্ড অপশন হচ্ছে এআইএফএফ কে নিজের পয়সায় এবছরের মতো আইএসএল করতে হবে। তার কাছে যে সারপ্লাস যা বললাম 7 কোটি 70 কোটি যাই আছে, সেই টাকা দিয়ে যেভাবে হোক, ছোটখাটো করে হোক, যেইভাবে হোক, এবারের মতো আইএসএলটা করতে হবে। থার্ড অপশন যেটা হচ্ছে, যদি এই দুটোর মধ্যে কোনো কিছুই না হয়, তাহলে ভারত সরকারকে এগিয়ে আসতে হবে, ক্রীড়া মন্ত্রককে এগিয়ে আসতে হবে। তারা যদি দায়িত্ব নিয়ে কিছু সাবসিডি বা কিছু জোগাড় করে দিয়ে যদি এবারের মতো আইএসএলটা করতে পারে। এই তিনটে উপায় ছাড়া এবছরের আইএসএল হওয়া খুব মুশকিল আছে। আরেকটা হতে পারে, আরেকটা প্রপোজিশন আমি বলছি, নাম্বার 4, সেটা হচ্ছে রিলায়েন্স বা এফএসডিএল তারা হয়তো জল মাপছে যে কোথায় গিয়ে দাঁড়ায়, কতজন বিট করে। এখনো পর্যন্ত কেউ বিট করেনি, চলে গেছে টাইম। অতএব এবার ওরা জলটা মাপছে। এআইএফএফ থেকে যদি আদার্স কোনো অপশন বা আদার্স কোনো একটা প্রপোজিশন ওদের কাছে যায়, যেমন এআইএফএফ আমি যা শুনেছিলাম 37 কোটি টাকার মতো বছরে চেয়েছিল, যেটা নাকি আগে 50 কোটি টাকা ছিল। এবার এই টাকাটা কমিয়ে যদি এআইএফএফ বলে না আমাদের এত দিতে হবে না, আপনি আমাদের এটা দিন, এটা দিলেও যদি রাজি করানো যায়, সেটা রিলায়েন্স জল মাপছে। এবং আমি পার্সোনালি মনে করি সেটা 15 কোটি বা 20 কোটির মধ্যে কিছু একটা হলে হয়তো রিলায়েন্স বা এফএসডিএল রাজি হলে হয়ে যেতে পারে। এই একটা চতুর্থ আমি একটা অপশন বললাম, যেটাও একটু কিছুটা আলো দেখা যাচ্ছে, এখনো টিম টিম করে জ্বলছে। তো 4টে অপশন আমি বললাম, এই 4টে অপশনের থেকে একটা অপশন যদি হয়, ক্লিক করে, তাহলে এবারের মতো আইএসএল হতে পারে। আমি আরেকবার এটাকে বলে দিচ্ছি। নাম্বার 1, সেটা হচ্ছে যদি ধূমকেতুর মতো কোনো একজন প্রভাবশালী ব্যক্তিত্ব উপস্থিত হয়, যে নাকি মুকেশ আম্বানি বা নীতা আম্বানিকে ফোন করে এবারের মতো আইএসএল করার জন্য একটা রিকোয়েস্ট করে, নাম্বার 1। নাম্বার 2, যদি এআইএফএফ নিজের ফান্ড থেকে এবারের মতো আইএসএলটা করে, নিজের ফান্ড থেকে, যে তাদের যে সারপ্লাস 60 কোটি 70 কোটি যাই থাকুক। নাম্বার 3, ক্রীড়া মন্ত্রক, ভারতের যে ভারত সরকার বা ভারতের ক্রীড়া মন্ত্রক যদি এগিয়ে এসে এবারের মতো এটাকে করে দেয়। নাম্বার 4, যেটা আমি বললাম, রিলায়েন্সের কাছে যদি ফার্দার কোনো একটা প্রপোজাল যায় এআইএফএফ থেকে, যে না আমাদের এত লাগবে না, আমাদের যদি এত একটা দর কষাকষি করে যদি হয়, তাহলে যদি করা যেতে পারে, সেটা আমার মনে হয় না 20 কোটির বেশি এখন যা পরিস্থিতি আছে রিলায়েন্স দেবে বলে আমার মনে হয় না। কেন, তারা অলরেডি বুঝে গেছে যে এআইএফএফ এর কোন জায়গাটা দাঁড়িয়ে আছে। এআইএফএফ এর এখন কিছু করার নেই, আমরা যা বলবো তাই শুনবে। এখন ওরা দরটা হয়তো 50% কমিয়েও দিলেও দিতে পারে। এই 4টে প্রপোজিশন হলে, এর মধ্যে থেকে একটা ক্লিক করলে হয়তো এবারের মতো আইএসএল হতে পারে। না হলে কিন্তু আইএসএল হওয়ার কোনো রকম সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। আরেকটা জিনিস হতে পারে, দেখা গেল এআইএফএফ আইএসএল কে অতটা গুরুত্ব না দিয়ে আই লিগটাকে তুলে ধরলো, আই লিগটাকে তাদের মেন লিগ করে সেটাকে হয়তো হাইলাইট করতে চাইলো, এবং সেটা এই মোমেন্টে এসে ওটা করাটা কতটা যুক্তিযুক্ত বা কতটা ফলপ্রসূ হবে। কেন, সেখানেও নাকি একখানা কোর্ট কেস হয়ে বসে আছে অবনমন নিয়ে, কে অবনমন হবে, দিল্লি ভার্সেস আরও কোনো একটা স্টেটের মধ্যে। তো সেটাও কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা তার ফয়সলা কী হবে সেটাও কেউ কিছু বলতে পারছে না। তো সব নিয়ে দেখতে গেলে কিন্তু সত্যি একটা অনিশ্চিততা মধ্যে ভারতীয় ফুটবল রয়েছে, অচলাবস্থার মধ্যে ভারতীয় ফুটবল রয়েছে, এবং এই অনিশ্চয়তা কবে কাটবে বা কিভাবে কাটবে এটা কিন্তু কেউ বলতে পারছে না, এবং হাতে বেশি দিন নেই। যদি ডিসেম্বরের মধ্যে
কোনো রকম ফলপ্রসূ মানে নভেম্বরের এন্ডের মধ্যে ফলপ্রসূ কোনো কোনো প্রপোজিশন না হয়, তাহলে কিন্তু আমার মনে হয় না যে জানুয়ারি থেকেও এই লিগটা চালু করা যাবে বলে। তো সত্যি আমরা খুব একটা সংকটের মধ্যে তো আছেই, অনিশ্চয়তা বলুন, সংকট বলুন, যে ফুটবলটা এবার সত্যি হবে কি না। প্লেয়াররাও খুব চিন্তার মধ্যে আছে। যেসব প্লেয়ার অলরেডি মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু অনির্দিষ্টকালের জন্য তাদের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। এবার এই মোহনবাগান সুপার জায়ান্টের মতো আরও অনেক ফ্র্যাঞ্চাইজি হয়তো এবার তাদের ফাইনাল ডিসিশনটা জানিয়ে দেবে, কেন এবার কিন্তু ওরা অনেক পরে গিয়ে টিমটা তৈরি করেছে। হ্যাঁ, এইভাবে চলতে থাকলে তো ভারতীয় ফুটবলের মানে কি বলবো, কোথায় গিয়ে শেষ, কি শেষ দেখতে হবে এটা কিন্তু বলা খুব মুশকিল। আমি অবাক হয়ে যাই যে ভারতীয় ফুটবলে সিটি গ্রুপের মতো একটা স্পন্সর আসলো, সেটাকেও এরা ধরে রাখতে পারছে না। তো এদের দিয়ে কি হবে আপনারা বুঝতেই পারছেন। সিটি গ্রুপ ফুটবল জগতের একটা হিউজ একটা মানে কি বলবো, একটা গ্রুপ এটা। সেই সিটি গ্রুপকে এনেও সেই গ্রুপকে আমরা ধরে রাখতে পারছি না। তো এর দায়িত্ব আমাদেরই নিতে হবে। এবং কেন থাকবে, আজকে সিটি গ্রুপ কিন্তু অনেক দিন আগেই বুঝে গেছে, 2-3 বছর আগেই কিন্তু এরা বুঝে গেছে যে ভারতীয় ফুটবল যেইভাবে দেখানো হচ্ছে সেটা আসল ভারতীয় ফুটবল না, এটা ওভার প্রাইস, ওভার হাইপ, মানে এর বেশি হাইপ হয়ে গেছে। ভারতীয় ফুটবলকে নিয়ে যতটা মাতামাতি হচ্ছে বা যেই কথাগুলো বলা হচ্ছে, আসলে সেটা ভারতীয় ফুটবলের সেটা সেই জায়গাটা না। এরা বুঝে গেছে বলেই আপনারা দেখবেন এরা কিন্তু বোম্বাই সিটি এফসির যে টিম গঠন, সেখানে কিন্তু এরা অনেকটা কাট করে দিয়েছে তাদের ফিনান্সিয়াল। তারা কিন্তু আগের মতো সেই টাকা খরচা করে প্লেয়ার আনছে না, এবং তাদের কাছে যে প্লেয়ার আছে সেই প্লেয়ারকে বেশি দামে অন্য টিমে তারা ছেড়ে সেখান থেকে কিন্তু তারা তাদের যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো ভরাট করার চেষ্টা চালাচ্ছে। তো এটাও খুব দুঃখজনক ঘটনা যে ভারতীয় ফুটবল থেকে যদি সিটি গ্রুপের মতো একটা ফুটবলের একটা সংস্থা চলে যায়, এটাও আমাদের বলবো যে এআইএফএফ এর একটা চরম ব্যর্থতা। এবং তারা ধরে তো রাখতে পারলোই না, মানে হাওয়া জিনিস ধরে রাখতে পারছে না, তারা নতুন করে কি জিনিস গড়ে তুলবে। হাতের কাছে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোই তারা ধরে রাখতে পারছে না, তাদের কাছে নতুন কি আমরা আশা করতে পারি। এটা সত্যি খুব মানে আমাদের দিক থেকেও মানে কি বলবো, আর মানে কথাগুলো বলতে হয় বলে বলা, কিন্তু এত অকর্মণ্য অপদার্থ এআইএফএফ মানে ফেডারেশনে এর আগে এসছে কিনা খুবই ডাউট আছে। এইভাবে চলতে থাকলে ভারতীয় ফুটবলের এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো এত কোটি টাকা দিয়ে টিম করছে, একবার যদি এরা ট্রাস্ট চলে যায়, এরা কি আর ফিরে আসবে? একদমই ফিরে আসবে না। কেন আসবে তারা তো এত বছর 15 বছর ধরে টিমটাকে করে তারা চালালো, এবং তারাও দেখলো যে তারাও এখান থেকে কিছু আর্নিং করতে পারলো না। আইপিএল থেকেই অনেক ফ্র্যাঞ্চাইজি লাভ করতে পারে না, ফুটবল তো ছেড়েই দিই। তো আগে নিজেদের যে ডেফিসিয়েন্সিগুলো আছে সেগুলো সবার আগে রেকটিফাই না করলে ভারতীয় ফুটবল কোনোদিনই আগে এগোবে না। ওর দিকে তাকিয়ে থাকতে হবে, হাত পাততে হবে, এর কাছে গিয়ে হাত পাততে হবে, তার কাছে গিয়ে, এইভাবে কতদিন চলতে পারে? তবে তো কোনো দেশে ফুটবল বেঁচে থাকতে পারে না। টিম করে জ্বলবে, তাহলে যেভাবে জ্বলছে ওই টিম করে জ্বলবে। তো আমার কথা হচ্ছে যে যা অকাত সেইভাবেই এবারের ফুটবলটা হোক, আর বেশি হাইপ দরকার নেই, আর বেশি পয়সা খরচা করারও দরকার নেই। কারণ যারা নাকি মানে এরা যোগ্য না, পরিষ্কার কথা হচ্ছে এরা যোগ্য না, এরা জানেই না কিভাবে একটা ফেডারেশনকে চালাতে হয়, সেই যোগ্যতাই এদের নেই। একটা মিনিমাম যোগ্যতা থাকা দরকার, এবং আমি মনে করি এখানে এমন কিছু লোককে আনা উচিত যারা এইসব পদে কাজ করে এসছেন, যার কোনো এক্সপিরিয়েন্সই নেই, সে যদি হট করে তাকে যদি এই চেয়ারে বসিয়ে দেওয়া হয়, তা এই অবস্থাই হবে, এবং সেই দিকেই এগোচ্ছে। এবং ভারতীয় ফুটবল এই অচলাবস্থা কাটবে বলে আমার তো মনে হয় না। ওর হাত পা ধরে 1 বছর 2 বছর এইভাবে চলতে পারে, কিন্তু অনন্তকাল ধরে এই জিনিস চলতে পারে না। কেউ এগিয়ে আসবে না আপনাকে এইভাবে হেল্প করার জন্য। হ্যাঁ, তো নিজেদের ভাবতে হবে, নিজেদেরকে আরও মানে স্বশাসিত করতে হবে, এবং নিজেদের ফিনান্সিয়াল স্ট্রেংথ বাড়াতে হবে।
তবেই ভারতীয় ফুটবলে উন্নতি সাধন হবে। ওর হাত ধরে ভারতীয় ফুটবলে উন্নতি সাধন করা সম্ভব না, মানে যেখানে ইনফ্রাস্ট্রাকচারও আমরা আজকে বানাতে পারিনি। তো গোয়ার মাঠ দেখেই বোঝা যাচ্ছে যে ভারতীয় ফুটবলে ইনফ্রাস্ট্রাকচার কোন জায়গায় দাঁড়িয়ে। যে মাঠগুলো আছে সেই মাটি পরিচর্যা করার মতো লোক নেই, কেউ করছে না। তো আমরা খুব বাজে জায়গায় রয়েছি এবং খুব অনিশ্চয়তার মধ্যে আমরা রয়েছি। জানি না ভারতীয় ফুটবল আগামী দিনে কোন পথে হাঁটবে, এবং এই সব জিনিসগুলো রেকটিফাই যদি না করে আমার মনে হয় না ভারতীয় ফুটবলে আমরা সুদিন দেখতে পাবো। ক্রমশ আমরা পেছোতেই থাকবো এবং ওর কাছে হাত পেতে আমাদের এই সব টুর্নামেন্টগুলো করতে হবে। অতএব আমি মনে করি হাত পেতে কাজ নেই, নিজেদের যা আছে তাই দিয়েই টুর্নামেন্ট করো, তাতে করে যতটুকু করা যায় সেটাই করো, করে নিজেদেরকে স্বশাসিত করো এবং নিজেদের ফিনান্সিয়াল স্ট্রেংথটা বাড়ানোর চেষ্টা করো। এটা হয়তো আগামী একদিনে হবে না, আগামী 10 বছরে গিয়ে হয়তো একটা যে ভালো জায়গায় দাঁড়াতে পারবেন। তো নিজেদের প্রোডাক্টটাকে সঠিক মূল্যে বেচার চেষ্টা করো। হ্যাঁ, মানে একটা অলিক স্বপ্ন দেখে 10 টাকার জিনিস 100 টাকা চেয়ে বসলেন, কেউ কিনতে আসবে না সেই প্রোডাক্ট। অতএব বেচার আগে প্রোডাক্টটাকেও জানতে হবে কি প্রোডাক্ট আছে, এবং সেই প্রোডাক্টটা কত দামে বিক্রি হতে পারে সেটাও চিন্তা ভাবনা করতে হবে। তো আজকে অনেক কথা বলে ফেললাম, তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানান, তাহলে আমিও একটু অক্সিজেন পাবো, তাহলে আগামী দিনে আরও এই ধরনের ভিডিও করতে আমিও অনেক অনুপ্রাণিত হব বলতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুনি, নমস্কার, আপনারা ভালো থাকবেন।